আহ, তো ওনার কুতুবউদ্দিন আইবেক ওনার দক্ষতায় খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে ওনাকে শারজান্দার হিসেবে নিয়োগ দেয়, মানে একটা পদ আর সম্রাটের। তো এরপর তার পরিশ্রমে তার প্রতি আরো খুশি হয়ে তাকে আমিরি শিকার বা গোয়া মানে আরো একটা পদে উন্নতি করে, আমির হিসেবে উন্নতি করে। এরপর কুতুবউদ্দিন আইবেক, তো আগের প্রাচীন কালে এরকম ছিল যে এরকম কোনো ছেলেকে পছন্দ পছন্দ হইলে চিন্তা করতে যে জামাই বানায় ফেলি। তখন সেই পছন্দ টছন্দ যখন তার খুব প্রিয় ভাজন হয়েছে এই শামসুদ্দিন ইলতুৎমিশ, তখন কুতুবউদ্দিন আইবেক তার মেয়েকে তার কাছে বিয়ে দিছে, মানে জামাই বানায় ফেলছে। জামাই বানানোর পরে এরপরে এবার যখন ইলতুৎমিশ যখন মারা গেল, এরপরে তো মানে যখন ইলতুৎমিশ মারা গেল, মারা যাওয়ার পরে তার যে ইলতুৎমিশের ছেলে দিল্লির সিংহাসন গ্রহণে মানে আপনার কি বলা অবাঞ্ছিত মানে অযোগ্য হয়েছে। মানে ইলতুৎমিশের যে ছেলে সরি কুতুবউদ্দিন আইবেক, কুতুবউদ্দিন আইবেক যখন 1210 সালে মারা গেল, তখন কুতুবউদ্দিন আইবেকের যেই ছেলে, যারা ছেলেরা ছিল ওরা দিল্লির সিংহাসন ধরে রাখার মতো যোগ্যতা তাদের ছিল না। পরে তুর্কিরা সবাই মিলে আপনার এই যে শামসুদ্দিন ইলতুৎমিশ তাকেই দিল্লির সুলতান হিসেবে আপনার নিয়োগ করলো, মনোনীত করলো। তার মানে দেখেন, এই জন্যই বলছে তাকে ভাগ্যবান, যে ছিল দাস, কৃতদাস, পরে বিয়ে করলো সুলতানের মেয়েকে, এরপরে হয়ে গেল নিজেই সুলতান, তাও আবার ভারতবর্ষ মানে দিল্লির সুলতান হয়ে গেছে। এই জন্য তাকে ভাগ্যবান বলা হয়। তো এখানে ইলতুৎমিশ মুসলমান শাসকদের মধ্যে, এবার আমরা ইলতুৎমিশ নিয়ে বলবো। তো ইলতুৎমিশ মুসলমান শাসকদের মধ্যে সর্বপ্রথম মুদ্রার প্রচলন শুরু করেন। তার মানে ইলতুৎমিশ সর্বপ্রথম মুদ্রা ব্যবস্থা যেটা, সেটা সর্বপ্রথম উনি প্রচলন শুরু করলো। তাহলে এর আগে কি ছিল? এর আগে বিনিময় প্রথা ছিল, একজন একজনের থেকে একটা একটা কিনতো, এই বিনিময় প্রথার মাধ্যমে ওই সময় চলতো। তো তখন আপনার ইলতুৎমিশ প্রথম মুদ্রা প্রচলন শুরু করেন। ইলতুৎমিশকে বাগদাদের যে খলিফা, আমরা এগুলো একটু বাইরের তথ্য বুঝছেন, তো এখানে ইলতুৎমিশকে বাগদাদের যে খলিফা আল মুনতাসির বিল্লাহ উনি সুলতানি আজম বলছে। তার মানে বাগদাদের খলিফা তাকে সুলতানি আজম বলে আপনার মানে সম্বোধন করছে। আর এই ইলতুৎমিশ সে 40 জন তুর্কি কৃতদাস, 40 জন তুর্কি কৃতদাস যারা পরবর্তী সেনা সদস্য ছিল, এই 40 জন তুর্কি কৃতদাস নিয়ে উনি একটা 40 চক্র গঠন করছে। তাহলে ইলতুৎমিশ কি ছিল? 40 জন তুর্কি কৃতদাসকে নিয়ে একটা আপনার 40 চক্র গঠন করছে। আর তাকে দিল্লির তাকে সুলতানি আজম বলছে বাগদাদের খলিফা মুনতাসির। আর ইলতুৎমিশ হচ্ছে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুদ্রা প্রচলন করছে, এবং উনি ছিল কুতুবউদ্দিন আইবেকের জামাই। তো এরপর আমরা এখন উনি যখন এই ইলতুৎমিশ যখন মারা গেল, তো তারপরে ওনার এক কন্যা, যিনি ছিল আপনার দিল্লি সালতানাতের একমাত্র মুসলিম মহিলা শাসক, উনি হচ্ছে ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া। দেখেন না কি ডেঞ্জারাস মেয়ে, একদম ঘোড়ার পিঠে চইরা মনে যুদ্ধ টুদ্ধ করবে টরবে এরকম মেয়ে। এটা কি মানে ইলতুৎমিশের কন্যাকে দেখা যাচ্ছে না ভাই? হাফ ভাই অর্ধেক দেখা যাচ্ছে ভাই। এখন দেখা যাচ্ছে না ভাই। ও তাহলে স্লাইড চেঞ্জ হচ্ছে না। তাহলে স্লাইড ওই লক হয়ে গেছে, দাঁড়ান একটু ঠিক করে নিই। এই দেখেন এখান থেকে এবার স্ক্রিনশট নেন, সুলতানা রাজিয়া। তো এই সুলতানা রাজিয়া ছিল আপনার দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী, শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা। তো এই যে ইলতুৎমিশ আবার যেই 40 জন কৃতদাসকে নিয়ে যে 40 চক্র গঠন করছিল, এই 40 চক্র আবার
আপনার ইয়ে করে কি বলে মানে তাদের মধ্যে একটা ষড়যন্ত্র করে এই সুলতানা রাজিয়াকে সিংহাসনচ্যুত করে দিছে, সিংহাসন থেকে বের করে দিছে। তো এই হলো সুলতানা রাজিয়া সম্বন্ধে যেটুকু জানলেই হবে। দিল্লি দিল্লি সালতানাতের প্রথম মুসলিম মহিলা নারী, এবং তার আগে আমরা কখনো কোনো নারী শাসক এই পর্যন্ত প্রাচীন বাংলার ইতিহাসে আমরা কখনো, প্রাচীনেও দেখি নাই, মধ্যযুগে আমরা এই সর্বপ্রথম কোন নারী শাসক পাইলাম, মুসলিম নারী শাসক, মুসলিম প্রথম মুসলিম নারী শাসক, সম্রাট। মানে ওনার কি সম্রাট বলা যাবে না, ওনাকে কি বলতে হবে, সম্রাজ্ঞী, মানে উনি তো মেয়ে। তো এই উনি 4 বছর ছিল ক্ষমতায়। এরপর আমরা, এরপরে আরো অনেকজন আসছে টাসছে, বুঝছেন। তো এর মধ্যে আমরা দেখেন দিল্লি সালতানাত তো 320 বছরের, আমরা তো সকল রাজাদেরকে নিয়ে, সকল সম্রাটদেরকে নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো যারা গুরুত্বপূর্ণ ওদেরকে নিয়ে। তো এরপরে আমরা দেখলাম যে সুলতান ইলতুৎমিশের যে ছেলে, তার নাম হলো সুলতান নাসিরুদ্দিন, সুলতান নাসিরুদ্দিন মাহমুদ। তো এই সুলতান নাসিরুদ্দিন মাহমুদকে ফকির বাদশাহ নামে পরিচিত ছিল, মানে উনি দিল্লির সুলতান হয়েও খুব সাধারণ জীবন যাপন করতো। উনি ধরেন টুপি সিলাইতো, তারপরে কোরআন শরীফ অনুলিপন করতো, করে উনি জীবিকা নির্বাহ করতো। মানে ওনার পেশা রাজনীতি ছিল না, ঠিক আছে। উনি শাসক থাকার পরে উনি ওনার নিজের যেই টুপি টুপি সেলাই টেলাই করে করে উনি ওনার জীবন নির্বাহ করতো, ঠিক আছে। উনি খুব সরল জীবন যাপন নির্বাহ করতে, এই জন্য ওনাকে বলা হয় আপনার ফকির বাদশাহ। তো এই ফকির বাদশাহ ইলতুৎমিশের ছেলে হচ্ছে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ। তার মানে ইলতুৎমিশের ছেলে হলো সুলতান নাসিরুদ্দিন মাহমুদ, যিনি ফকির বাদশাহ নামে পরিচিত। এখন এই সুলতান নাসিরুদ্দিন মাহমুদকে আরেকটু মাথায় ঢুকিয়ে রাখেন, ওনাকে বাংলায়ও দেখা যাবে। আমরা এখনো বাংলায় আসি নাই, আমরা এখন পর্যন্ত দিল্লি সালতানাতের মধ্যে আছি। আমরা যখন বাংলায় আসবো তখন দেখবেন এই সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহকে আমরা বাংলায় খুঁজে পাবো। এরপরে দেখা যাচ্ছে গিয়াসুদ্দিন বলবন। হ্যাঁ, দেখি তো মনে হচ্ছে রে বাপরে বাপ, কি কড়া শাসক, দেখছেন কি জেয়াদি জেয়াদি মনে হয়। তো এই গিয়াসুদ্দিন বলবন উনি ছিল কি রক্তপাত ও কঠোর নীতির শাসক, মানে উনি খুব কড়া শাসক ছিল, যে রক্তপাত ও কঠোর নীতির শাসক ছিল। তবে উনি শাসক হিসেবে মানে কঠোর হইলেও উনি কিন্তু জ্ঞানী গুণীজন যারা আছে ওনাদেরকে সম্মান করত, বিদ্যা অনুরাগী ছিল এবং গুণীজনদের পৃষ্ঠপোষকতা করত, এবং গান বাজনাও শুনতো। মানে তো ওনার সময় ভারতের তোতা পাখি আমির খসরু, ভারতের তোতা পাখি আমির খসরু তার হচ্ছে রাজ দরবার অলঙ্কৃত করছে, মানে তার রাজ দরবারে ছিল। তাহলে ভারতের তোতা পাখি কাকে বলা হয়, আমির খসরুকে। উনি এই গিয়াসুদ্দিন বলবন, মানে তার মাথা একটু গরম ছিল, তো এই জন্য একটু গান বাজনা শুনতো। মাথা গরম হয়ে গেলে ধরেন আমির খসরুকে বললো একটু গান টান গাও, একটু মুর্শিদি গান গাও, তখন শুনতে পারি। একটু এভাবে মনে রাখবেন। তো এরপর এই যে গান টান শুনছে দেখছেন এখানে, এরপর আমরা একজন গুরুত্বপূর্ণ একজন শাসকের কথা শুনবো। ওনার নাম হচ্ছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি, খিলজি বংশের। তো আলাউদ্দিন খিলজি উনি ছিল আপনার দিল্লির শ্রেষ্ঠ সুলতান, মানে দিল্লির যে সালতানাত, দিল্লি সালতানাতের সব সর্বশ্রেষ্ঠ যেই সুলতান ছিল, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন খিলজি। এখন প্রথম হচ্ছে তাকে কেন আপনার এই শ্রেষ্ঠ সুলতান বলা হয়, কারণ হচ্ছে উনি কিছু ভালো ভালো কাজ করছে। যেমন উনি কি করলো এখানে, প্রথমে ওনার সময়, মানে ওনার সম্বন্ধে আরেকটা কথা বলতে হবে। আচ্ছা, আজান দিচ্ছে, তো আমরা একটু একটু রেস্ট নিই।
তো আলাউদ্দিন খিলজিকে নিয়ে স্ক্রিনশট নেন আর আমি বাকিগুলো বলতেছি। তো এখানে আপনার আলাউদ্দিন খিলজির উল্লেখযোগ্য যে কাজগুলা, তো আলাউদ্দিন খিলজির আগে যারা ছিল দিল্লি সালতানাতের মধ্যে, কেউই কিন্তু দক্ষিণাত্র যেটা বলে, ভারতের দক্ষিণাত্র যেটা বলে, সেটা কিন্তু অনেক পাহাড় পর্বত সবকিছু ঘেরা ছিল। তো এই জন্য ওই অঞ্চলটা কেউ দখল করতে পারে নাই, বা ওই অঞ্চলে কেউ অভিযান পরিচালনা করতে পারে নাই। কিন্তু এই সর্বপ্রথম আলাউদ্দিন খলজি, উনি দক্ষিণাত্রের যে দেবগিরি এটা জয় করে। তো দক্ষিণাত্রের ওই সময় রাজা ছিল রাজা রামচন্দ্রের বিরুদ্ধে, উনি একটা সামরিক অভিযান পরিচালনা করে ওখানে দক্ষিণাত্র জয় করে। যদি বলে যে দিল্লি সালতানাতের কোন শাসক সর্বপ্রথম দক্ষিণাত্র জয় করে, তখন হবে আলাউদ্দিন খিলজি। উনি দক্ষিণাত্র জয় করে। এখন যেহেতু দক্ষিণাত্র জয় করছে, তার মানে ওনার কি ছিল, নিশ্চয়ই মিলিটারি পাওয়ার বেশি ছিল, ভালো মিলিটারি পাওয়ার ছিল। তো এই জন্যই কেন তাহলে উনি কেন দক্ষিণাত্য জয় করতে পারলো, কারণ উনি প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তুলছে। তার মানে আলাউদ্দিন খিলজি প্রথমে প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তুলছে। ঠিক আছে। তো ওই সময় আগে রাজা যারা ছিল, ওদের স্থায়ী সেনাপতি ছিল না। যুদ্ধ বাজলে যত শক্তি সামর্থ্যবান যারা আছে সবাই যুদ্ধে যাইতে হবে, সব যুবকরা যুদ্ধে যাইতে হবে, ওইটা ছিল নিয়ম। ঠিক আছে। তো এই জন্য ওদের স্থায়ী সেনাবাহিনী ছিল না, কিন্তু আলাউদ্দিন খিলজি একজন স্থায়ী সেনাবাহিনী গঠন করছে। এটা ছিল তার এটা এই জন্য সে উল্লেখযোগ্য, এবং তিনি দক্ষিণাত্র জয় করছে। দক্ষিণাত্রের রাজা রামচন্দ্রের বিরুদ্ধে উনি দক্ষিণাত্র অভিযান পরিচালনা করে আপনার 1306 সালে দক্ষিণাত্র জয় করছে। এবং ওই সময়ের রাজা ছিল, দক্ষিণাত্রের রাজা ছিল রামচন্দ্রের বিরুদ্ধে উনি এই অভিযানটা পরিচালনা করছে। তো আর উনি প্রথম সেনাবাহিনী গঠন করছে, দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ করছে, যে যার যার মতো মানে ইয়ে করতে পারবে না, টাকা পয়সা বেশি নিতে পারবে না, দ্রব্যমূল্যের দাম ঠিক থাকবে, বাজার নিয়ন্ত্রণ করতে পারছে। এই জন্য ইবনে বতুতা, ওনাকে মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা ওনাকে ভারতের আলেকজান্ডার বলছে। আলেকজান্ডার, দেখে ওই যে আলেকজান্ডার দ্য গ্রেট, যেমন আয়সা আপনার ভারত জয় করলো, তো উনিও তো দক্ষিণাত্য জয় করছে। একটা মিলিটারি, শক্তিশালী মিলিটারি ওনার ছিল। এবং ওনার সাথে আলেকজান্ডারের একটা মিল পাওয়া যায়। আলেকজান্ডার যেমন দুর্ভেদ্য একটা জায়গা দখল করছে, জয় করছে, উনিও দক্ষিণাত্য যখন গেল তখন রামচন্দ্র আসলে যুদ্ধ করে নাই। সে আলাউদ্দিন খলজিকে দেখেই ভয় পেয়ে গেছে, সে সিংহাসন ছেড়ে দিছে। তো এই জন্য তার সাথে আলেকজান্ডারের একটা মিল আছে। আর এইটা তাকে ভারতের আলেকজান্ডার বলছে ইবনে বতুতা। খুব গুরুত্বপূর্ণ ভারতের আলেকজান্ডার কে। আর ওনাকে বলা হয় যে আলেকজান্ডার আলাউদ্দিন খিলজি চতুর্দশ রাজা চতুর্দশ লুইয়ের মতো করে বলছিল আমি রাষ্ট্র, মানে বুঝেন, আমি রাষ্ট্র মানে স্বৈরাচার। এটা হলো স্বৈরাচারদের বাণী, যে আমি রাষ্ট্র। যেমন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা নিজেই রাষ্ট্র। ঠিক আছে, মানে বিচার বিভাগ সেই যা যা আছে সব কিছু তার আন্ডারে, এই জন্য সেই রাষ্ট্র। এইটা হচ্ছে স্বৈরাচারদের বক্তব্য, যে আমি রাষ্ট্র। এখন ওই সময় তো গণতন্ত্র ছিল না, ওরা তো এটা বলবেই যে কি আমি রাষ্ট্র। তাহলে এখন রাজা চতুর্দশ লুইয়ের মতো কোন সম্রাট বলছে আমি রাষ্ট্র, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। রাজা চতুর্দশ লুইয়ের মতো করে সে বলছে আমি রাষ্ট্র। আর তাহলে ইবনে বতুতা তাকে ভারতে আলেকজান্ডার বলছে, উনি দিল্লির শ্রেষ্ঠ সুলতান, উনি দক্ষিণাত্র জয় করছে। এবং তার সময় ভারতের জ্ঞানী গুণী অনেক জিয়াউদ্দিন বাররানি, হ্যাঁ জিয়াউদ্দিন বাররানি সহকারে আরো যারা আছে, ওনারা সবাই তার রাজ দরবার অলঙ্কৃত করছে। এখন এই যে জিয়াউদ্দিন বাররানি, ওনার সময় ছিল ঐতিহাসিক জিয়াউদ্দিন বাররানি, তারপর হচ্ছে কবি আমির খসরু প্রমুখ, আরো অনেকেই ছিল। এখন এই জিয়াউদ্দিন বাররানি নিয়ে আমরা সামনে আরো কথা বলবো। ওনার একটা বিষয়, ওনার একটা কথা খুব ভালো আসে পরীক্ষায়, খুব গুরুত্বপূর্ণ জিয়াউদ্দিন বাররানি, এই জন্য ওনার নামটা এখানে বললাম। উনি আলাউদ্দিন খিলজির সময় পৃষ্ঠপোষকতা লাভ করছে। তো এরপর আমরা দেখলো যে মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলক, এখন দেখবেন যে অনেক সময় আমাদের বলে, এই যে স্ক্রিনশট দিয়ে নেন এই তুগলকের কাহিনী। তো অনেক সময় বলে না যে যে তোর কাজকর্ম সব তুগলক, বলে না তুগলকি কাণ্ড। আপনি দেখবেন ওই জাহেদ টক্স নামে একজন ব্যক্তি আছে, ইউটিউবার, খুব ভালো কথাবার্তা বলে টলে। উনিও কয়দিন আগে দেখলাম, গতকাল না পরশুদিন লিখলো যে ডিসি নিয়োগে চলতেছে তুগলকি কাণ্ড। তুগলকি কাণ্ড মানে উল্টাপাল্টা কাণ্ড, বুঝছেন? মানে এই যে মোহাম্মদ বিন তুগলক, সে যা করছে সব উল্টাপাল্টা করছে। তো এখন সে কি উল্টাপাল্টা করছে এটা একটু দেখি।
তো উনি ছিল রাজা, মানে রাজধানী দিল্লি থেকে উনি কি করলো, রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গেছে। উনি একটু দুর্বল শাসক ছিল, মানে ওই সময় মঙ্গলদের, মানে মঙ্গোলীয় যারা এই এই যে মঙ্গলদের, মানে মোগল না হলো মঙ্গল, ঠিক আছে, ওই যে মঙ্গোলিয়া থেকে যারা, ওদের যে আক্রমণ, মাঝে মাঝে ওদের আক্রমণটাকে এড়ানোর জন্য উনি কি করছে, রাজধানী দিল্লি থেকে দেবগিরি পাহাড় পর্বতের মধ্যে নিয়ে গেছে। এখন ওই যে দেবগিরি তো আপনার ওই যে আলাউদ্দিন খিলজি উনি আহ, দেবগিরি জয় করলো। এখন এই পাহাড় পর্বতের মধ্যে যখন রাজধানী নিয়ে গেল, তখন কি এখন নেতা রাজধানীর ওখানে নিয়ে যাওয়া আমলারা যারা ছিল, ওরা সবাই এই তুগলকের বিরুদ্ধে চলে গেছে যে এই পাগল এটা কি করছে এখান থেকে। এবং সে আরেকটা অকাজ করছে, সেটা হচ্ছে সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে সে প্রতীকী তামার মুদ্রা প্রচলন করছে। কিন্তু এই তামার মুদ্রা তো এখন তো কপি হবে, জাল টাকা বেরোবে, জাল নোট বেরোবে। এখন এইটা কিভাবে যে এইটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না, এই জন্য তার রাজ্যে প্রচুর পরিমাণে জাল নোট বেড়ে গেছে। তার মানে দেখেন তার প্রথম ভুল, প্রথম উল্টাপাল্টা কাজ হলো দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে নিয়ে যাওয়া। এরপরে সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে সে প্রতীকী তামার মুদ্রা প্রচলন করছে। এই জন্য মানে এখানে একটা উল্টাপাল্টা কাজ করছে, তবে সে একটা ভালো কাজও করছে, সেটা হচ্ছে ভারতের কৃষি উন্নতির জন্য আমির কোহি নামে কৃষি বিভাগ চালনা করছে। এইবার তার রাজত্বকালে তার রাজত্বকালে 1333 সালে মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা ওনার রাজত্বকালে ভারতবর্ষে আসেন। এবং প্রথমে উনি সেই ইবনে বতুতাকে আপনার কাজীর পদে বহাল করে, কিন্তু পরে এবং তাকে চীনের রাষ্ট্রদূত বানানো হয়। কিন্তু এই তুগলকের সাথে তার সাথে ঝামেলা বাজে যায় আপনার এই ইবনে বতুতার সাথে। তখন আবার সে তাকে আবার আটক করে কারাগারে দেয়। পরে এই বিদেশিকে সে আবার ক্ষমা প্রদর্শন করার পরে ইবনে বতুতা আবার বাংলায় চলে আসে। বাংলায় আসে ফখরুদ্দীন মোবারক শাহের কাছে আসে, সেটা পরে আমরা আলোচনা করব। তার মানে 1333 সালে ভারতবর্ষে ইবনে বতুতা এই এই যে মোহাম্মদ বিন তুগলকের কাছেই আসে। আর তাহলে এখন তার অকাজ কুকাজগুলা শুনলেন যে সে কি কি কাজগুলা করলো। তার মানে তার প্রথম ভুল ছিল আপনার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করা, সোনা রূপা ও মুদ্রার পরিবর্তে প্রথম প্রতীকী তামার মুদ্রা প্রচলন করা। আর ভারতের কৃষি উন্নয়নের জন্য উনি কিন্তু আমির কোহি নামে কৃষি বিভাগ চালনা করছে। তাহলে আমির কোহি কৃষি বিভাগ চালনা করছে কে, মোহাম্মদ বিন তুগলক। এই তুগলক সাহেব উল্টাপাল্টা কাজ করার জন্য আমরা এখন বর্তমানে বলি যে তুই তো তোর কর্মকাণ্ড সব তো তুগলকের মতো, মানে তুগলকি কাণ্ড করস কেন, এরকম বলে মানুষে, মানে উল্টাপাল্টা কাজ করে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা এই সময়ের আহ, তারপরে আমরা দেখি যে এরপরে কে আছে। দেখি এই যে এইটা হচ্ছে আপনার এই যে তাম্র মুদ্রা বা মোহাম্মদ বিন তুগলকের। এখন আমাদের এখানে আসছে রিক্যাপ। চলেন তাহলে আমরা একটু রিক্যাপ করে আসি। তো রিক্যাপ করে আসি, প্রথম থেকে একটু রিক্যাপ করি আমরা কি কি পড়লাম আজকে। ঠিক আছে, তো আমরা বললাম যে উপমহাদেশে মুসলিম শাসন, সেটা আসছে আপনার উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে। আপনার পূর্ব অঞ্চলে যেই শাসনকর্তা ছিল তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ, তার সেনাপতির নাম ছিল মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিম 1712 সালে তার নেতৃত্বে, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে হিন্দু রাজা দাহিরের সাথে তার একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে আপনার সিন্ধু বিজয় হয় এবং পরবর্তীতে উমাইয়া খলিফা বিন আব্দুল মালিক আরবদের সিন্ধু বিজয়ের সময় মুসলমান জাহানের খলিফা ছিলেন। এটা গুরুত্বপূর্ণ, ওই সময় মুসলমান জাহানের খলিফা ছিল আপনার কি ওয়ালিদ বিন আব্দুল মালিক। আর হাজাজ বিন ইউসুফ ছিল পূর্ব অঞ্চলের শাসনকর্তা। মোহাম্মদ বিন ইউসুফ বিন কাসিম ছিল সিন্ধু বিজয়ের নেতৃত্ব দেয়, এই যে মোহাম্মদ বিন কাসিম। এরপরে গজনী সুলতান সুলতান মাহমুদ, উনি 17 বার ভারত আক্রমণ করে। 1026 সালে উনি সোমনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করে ওখান থেকে সোনাদানা নিয়ে যায়। উনিও কোনো প্রকার মুসলমান শাসন প্রতিষ্ঠা করে না। এরপরে আমরা দেখলাম তরাইনের প্রথম যুদ্ধ, শিয়াবুদ্দিন মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজের সাথে যে যুদ্ধটা হলো, এখানে ঘুরি হারে। এরপর 1192 সালে আবার দ্বিতীয় যুদ্ধে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান এবং ঘুরির মধ্যে যে যুদ্ধটা হয় সেখানে ঘুরি জিতে। এরপর আপনার কুতুবুদ্দিন আইবেক ছিল তার সেনাপতি, মানে কৃতদাস থেকে সেনাপতি হয়েছে। সেই কুতুবুদ্দিন আইবেককে সে দিল্লির সালতানাতে বসায় সে এখান থেকে চলে যায়। এরপর এই কুতুবুদ্দিন আইবেককে বলা হয় লাখ বক্স। হিন্দুস্তানের প্রথম সম্রাট, দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক।
এই কুতুব মিনার হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের কীর্তি, সেই কুতুব মিনার তৈরি করছে। এরপর দিল্লি সুলতানের মানে প্রতিষ্ঠিত হয় 1206 সালে, সুলতানের পতন হয় 1526 সালে। শেষ সুলতান ইব্রাহিম লোদি, একমাত্র মহিলা সুলতান সুলতানা রাজিয়া। প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করে কুতুবউদ্দিন আইবেক, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠা বলা হয় ইলতুৎমিশকে। আর ইলতুৎমিশ সম্বন্ধে বললাম, উনি প্রথম মুসলমানদের মধ্যে প্রথম মুদ্রা প্রচলন করেন। আর সুলতানা রাজিয়া ছিল ইলতুৎমিশের কন্যা। তাকে সিংহাসনচ্যুত করছে 40 জন কৃতদাস বা 40 চক্র, যারা ওরা। আর সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ, উনি ছিলেন ইলতুৎমিশের পুত্র, ফকির বাদশাহ নামে পরিচিত। গিয়াসউদ্দিন বলবন রক্তপাত ও কঠোর নীতির জন্য উনি বিখ্যাত। ওনার সময় ছিল ভারতের আমির খুসরো, তোতা পাখি নামে খ্যাত, সে তার রাজদরবারে ছিল। এরপর আমরা দেখলাম আলাউদ্দিন খুলজি, দিল্লির শ্রেষ্ঠ সুলতান, এবং ওনাকে ভারতের আলেকজান্ডার বলা হইতো। দিল্লির শাসকের মধ্যে তিনিই প্রথম সেনাবাহিনী গড়ে তুলছে। উনি দক্ষিণাত্যের দেবগিরি জয় করছে এবং দেবগিরির রাজা রামচন্দ্রকে সিংহাসনচ্যুত করে দেবগিরি জয় করছে। উনি চতুর্দশ লুইয়ের মতো করে বলছে আমি রাষ্ট্র। এবার হলো তুগলকের তুগলকি কাণ্ড, সেটা হচ্ছে দিল্লি থেকে দেবগিরিতে রাজ্য স্থানান্তর করছে। প্রতীকী মানে প্রতীক তামার মুদ্রা প্রচলন করছে সে, সোনা রূপার পরিবর্তে। আর আমির কোহি নামক একটা কৃষি বিভাগ চালু করছে। তার সময়ে 1333 সালে ইবনে বতুতা মরক্কোর পরিব্রাজক, উনি ভারতবর্ষে আসেন এবং উনি ওনার দরবারে কাজী হিসেবে বিচার আচার করতো। পরবর্তীতে আবার চায়নার রাষ্ট্রদূত বানাইছে তাকে। পরে আবার সে ইবনে বতুতার উপর বিরাট ভাজন হইল। এই হলো তার তামার মুদ্রা। এই হলো রিক্যাপ হয়ে গেল আমাদের। এখন এখন বলেন, সিন্ধু বিজয়ের নেতৃত্ব কে দিছে? এখানে উত্তরগুলা না দেখে বলেন, চোখ বন্ধ করে। আমি প্রশ্ন করি, আপনারা বলেন, সিন্ধু বিজয়ের নেতৃত্ব কে দিছে? বলেন দেখি, না দেখে বলেন। আছেন আপনারা নাকি গেছেন? জি ভাই, সব তো ভাই দেয়াই আছে ভাই। না, আপনি দেখবেন কেন? আমি আমি আপনি আরেকদিকে তাকিয়ে থাকেন, আমি বলতেছি। আমি প্রশ্ন করবো, আপনি আরেকদিকে তাকিয়ে থাকবেন। ভাই না পারলেও তো ভাই দেখে ফেলছি ভাই। ওই দেখো, সিন্ধু বিজয়ের নেতৃত্ব দিছে কাসিম। দিল্লিতে স্থায়ী মুসলিম শাসনের প্রবর্তন করছে আপনার আহ কি, এটা তো লেখা নাই, বলেন দেখি এটা কে? কুতুবউদ্দিন আইবেক আছে লিখা ওই যে পাশে। আচ্ছা, এও তো দিল্লিতে স্থায়ী মুসলিম শাসনের প্রবর্তন কে করছে? দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, সেটাও কিন্তু ইলতুৎমিশ। ওইটা হইলো যে কুতুবউদ্দিন, স্থায়ী শাসন করছে কুতুবউদ্দিন। আর দিল্লি শাসনের সুলতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার ইলতুৎমিশ। দিল্লি শাসকদের মধ্যে প্রথম স্থায়ী সেনাবাহিনীকে গঠন করছে? বলেন, এটা তো লেখা নাই, বলেন দেখি। খিলজি। এখানে খিলজি লেখা আছে, তার আগেরটা কি হবে? আলাউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি। আমার 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 বাপের নাম হচ্ছে আলাউদ্দিন। আচ্ছা, যাই হোক, ওনার নামে বিখ্যাত বিখ্যাত মানুষ। আলাউদ্দিন খিলজি, এদিকে আবার দিল্লির শ্রেষ্ঠ সুলতান, ওদিকে আবার আবার আমরা আরো একজন আলাউদ্দিন হুসেন শাহ পড়বো, ওখানে উনিও বিখ্যাত। মানে উনি আবার, ওনাকে বলা হয়েছে আপনার কি বাংলার বাবর। আবার এখানে আলাউদ্দিন খিলজিকে বলা হচ্ছে আপনার ভারতের আলেকজান্ডার। মানে দেখছেন কি বিশাল বিশাল নাম। আর আমার নামে একজন আছে, শাহজাহানের চতুর্থ ছেলে মুরাদ, তার নাম, কিন্তু সে সিংহাসনই পায় নাই। সে ছিল ভয়ে দৌড় মারছে, বুঝছেন, বাংলা সিংহাসন ফালাই দিয়ে দৌড় মারছে। এখন আমার নামে এই কুখ্যাত মানুষের নাম সব আমার নামে, কি যে করি আমি। তো দেখেন যে বাংলায় কি অবস্থা, সেটা একটু দেখি। তো এখন তো আমরা দিল্লি নিয়ে মারামারি হইলো অনেক। দিল্লিতে আমরা দেখলাম যে আমরা কোন পর্যন্ত আসলাম, এই তুগলক সাহেব পর্যন্ত আসলাম। মানে আমরা মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত আসলাম। এখন মোহাম্মদ বিন তুগলকের পরে আরো ঘটনা ঘটছে, সেগুলাতে আমরা আস্তে আস্তে আসব। তো আমরা এখন একটু বাংলায় ফিরে আসি, আমরা একটু দেখি যে বাংলায় এখন আমরা দিল্লি নিয়ে অনেক লাফালাফিতে করলাম, এখন আমরা বাংলায় এখনো দাসদের কি আপনার দিল্লিতে এখনো দিল্লি সালতানাত শুরু হয়ে গেছে, সেটা চলতেছে।
এখন বাংলাতে এখানে কি হলো দেখেন। তো আমরা বাংলাতে চলে আসলাম, বাংলার কি অবস্থা, আসেন আমরা বাংলা দেখি। তো বাংলায় দেখা যাচ্ছে এই যে এক লোক বসে আছে, যার নাম পড়তে পড়তে এই গরমে সবকিছু ভুলে গেছে, বুঝছেন, এই গরমে সবকিছু ভুলে গেছে, কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কথা কেউ বলে নাই। ঠিক আছে, একদম আন্ডাকাল থেকে, যে সময় ফ্যানও পড়ে না, ওই সময় থেকে শুরু হয়েছে এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এখন তাকে নিয়ে আমরা আজকে একটু ডিটেলস পড়ব। তো এই লোক, উনি ছিল একজন জাতিতে তুর্কি, বুঝছেন। তো উনি ছিল জাতিতে তুর্কি, আর উনি ছিল বেটে, কিন্তু হাত পা লম্বা এবং কুৎসিত দেখতে। তো এখন এই তুর্কিতে সাধারণত এই ধরনের আকৃতির যারা, এখানে তো খুব সুন্দর দেখা যাচ্ছে, তো তুর্কিতে সাধারণত এই ধরনের আকৃতির যারা, ওদেরকে বলা হইতো যে ওরা পাপিষ্ট, ওরা মানে কি বলা যায়, ওদেরকে অমঙ্গলজনক বলা হইতো। তো এই যে এখানে আমাদের যে বখতিয়ার খলজি, উনি তুর্কি থেকে জীবিকার উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলগুলোতে আসে। তো উনি সর্বপ্রথম শিহাবুদ্দিন গুরি, ওই যে আমাদের যেই মোহাম্মদ গুরির ভাই, এই শিহাবুদ্দিন গুরির কাছে উনি মানে গোজ দিতে যায়, উনি চাকরি চাইছিল, কিন্তু ওনাকে সেনা সেনা সদস্য হিসেবে রাখে নাই, মানে বখতিয়ার খলজিকে। পরে উনি এখান থেকে চলে আসছে। আয়েশা উনি আসলো আবার কার কাছে, যে কুতুবুদ্দিন আইবেক। তখন তখন কুতুবুদ্দিন আইবেকের কাছে আসছে, এই যে আমরা কিছুক্ষণ আগে যার কথা শুনলাম, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। এই কুতুবুদ্দিন আইবেকের কাছে সে চাকরি চাইছিল, উপস্থিত হয়েছিল, কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে উনি আহ, পরবর্তীতে ওনার মানে আবার আপনার ওনার যে বদাউনে যায়, বদাউন একটা জায়গা, ওই বদাউনে যাওয়ার পরে ওখানকার যে মালিক, ওনার হলো হিজবর উদ্দিন, ওনার নাম হচ্ছে মালিক হিজবর উদ্দিন। এই হিজবর উদ্দিনের কাছে উনি মাসিক বেতনে একটা চাকরি পায়, কিন্তু এই যে মানে বখতিয়ার খলজি, উনি কিন্তু ছিল খুব উচ্চবিলাসী। পরে উনি ওই চাকরি ছেড়ে দেয়। চাকরি ছেড়ে দেওয়ার পরে উনি তো অযোধ্যার যে শাসনকর্তা, অযোধ্যার শাসনকর্তার কাছে যায়। পর অযোধ্যার শাসনকর্তা ওনাকে একটু মান সম্মানমূলক একটা চাকরি দেয়। তো দেওয়ার পরে উনি সেই চাকরিটা খুব ভালো করে করতে পারে। তারপর ওনাকে আপনার ভাগবত এবং বিউলি নামক দুইটা স্থান দেয়। এরপর উনি ওই স্থানগুলোতে শাসন প্রতিষ্ঠা করে, আশেপাশে যত হিন্দু রাজা যা যা আছে সবগুলাকে সে আক্রমণ করে একদম লুণ্ঠন টুণ্ঠন করে সবগুলাকে ধরাশায়ী করে দেয়। তখন এগুলা করার পরে, এরপরে সে হঠাৎ করে একটা একটা জায়গা আক্রমণ করলো। আক্রমণ করার পরে দেখতেছে সে জয় হওয়ার, দেখতেছে ওখানের কেউ তাকে মানে প্রতিহত করে নাই। পরে দেখতেছে সবগুলা ন্যাড়া মাথা, যেই জায়গাটা জয় করছে, দেখা যায় সবগুলা তাউলা চাচা ন্যাড়া, একটারও চুল নাই। আর পরে পরে একটা একটা ঘরের মধ্যে ঢুকলে দেখে যে সব বই আর বই। তখন সে বুঝছে। পরে সে আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করছে যে এটা কি। পরে বলল এটা হচ্ছে অদন্তপুর বিহার। এটা একটা বিহার, মানে বৌদ্ধদের বিহার জয় করে ফেলছে, কিন্তু এটা জানি না। পরবর্তীতে ওই ওই স্থানের নাম সে দিছে বিহার। ওই যেটা বললাম বিহার, এখনো তো আমরা জানি ভারতের বিহার, সেই বিহার সে নিজেই নাম দিছে বিহার। এটা কত সালে এই ঘটনাটা ঘটছে? আপনার 1203 সালে। 1203 সালে সে বিহার জয় করছে। তো বিহার জয় করার পরে সে ওখান থেকে প্রচুর পরিমাণে সোনা দানা ওইটা সেটা পাইছে। পাওয়ার পরে সে চলে গেল কুতুবুদ্দিন আইবেকের কাছে, ওই যে দিল্লি সালতানাতে যে বসে আছে তার কাছে, যে বললো আপনি তো আমাকে চাকরি বাকরি দিলেন না, কিন্তু দেখেন আমি তো এখন খেলা দেখিয়ে দিছি। ঠিক আছে, বিহার টিহার সব জয় করে ফেলছে। পরে এখন কুতুবুদ্দিন আইবেক বলতেছে না তুমি তো খেলোয়াড় হিসেবে খুব ভালো। হ্যাঁ, তো ঠিক আছে, তো এখন সে কুতুবুদ্দিন আইবেকের অনুমতি ক্রমে, মানে তার গ্রিন সিগন্যাল পাওয়ার পরে সে চিন্তা করলো সে এখন এই যে বাংলার যে রাজধানী গৌড় অ্যাটাক, মানে বাংলা জয় করবে। তো ওই সময় বাংলার কে বলা হয়েছে লক্ষণাবতী বলতো। তো এই যে গৌড়ের যে রাজধানী লক্ষণাবতী, বা আগে তো গৌড়কে লক্ষণাবতী বলা হইতো। তো বাংলা, যে সে মনে করছে সে এখন টার্গেট আছে কি, সে বাংলা জয় করবে। তো বাংলার দুইটা রাজধানী, একটা হলো গৌড়ের লক্ষণাবতী। তো এটাকে বলা হলো লক্ষণাবতী, আর মুসলিমরা এটাকে বলতো লখনৌতি। বুঝছেন, একই কথা, দুইটা একই, লক্ষণাবতী একই। তো এরপর গৌড়ের ওই সময় রাজধানী ছিল আপনার লখনৌতি। এরপরে হচ্ছে আরেকটা রাজধানী ছিল, সেটার নাম ছিল নদিয়া। তো এখন বখতিয়ার খলজি যখন বিহার রাজ্য দখল করে ফেলছে, সাম্রাজ্য বিস্তার করতেছে, তখন বাংলার যে শাসনকর্তা লক্ষণ সেন, সে ছিল বুড়া।
ঠিক আছে, এত তো প্রচুর যুদ্ধ বুদ্ধ আগে করছে, কিন্তু শেষ বয়সে সে হয়ে গেছে বুড়া। এখন সে যখন দেখলো যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি এইভাবে চতুর্দিকে সবকিছু দখল করে ফেলতেছে, তখন সে মনে মনে একটু ভয় পাইলো। তখন এবার নদিয়ার যেই পুরোহিতরা, হিন্দু পুরোহিত টুরোহিত যারা আছে, ওদের গুরুরা সবাই এবার রাজা লক্ষণ সেনকে বললো যে রাজা মহাশয়, আপনি এই নদিয়া ছাইরা দিয়া পালান। কারণ হচ্ছে এই যে আমাদের যেই মানে বখতিয়ার খুলজি যেভাবে সবকিছু দখল করে ফেলতেছে, ও যে কোনো মুহূর্তে নদী আক্রমণ করবে, আপনি তো যুদ্ধ করতে পারবেন না, তাছাড়া আপনার জীবন নিয়ে আগেই পালান। পরে লক্ষণ সেন সেটাকে রাজি হয় না, সে বলেছে না আমি পালাবো না। সে পালায় নাই, সে বসে আছিল। তো মানে এরপরে কি হইলো, তারপরে ওই যে ওখানকার যেই পুরোহিতরা তারা বইপত্র গাইটা টাইটা বললো যে দেখেন, আমাদের পুরোহিতে লেখা আছে যে এরকম তুর্কিস্তান থেকে একজন আসবে, এবং তার যে এই যে নদিয়া দখল করবে, মানে যে এই বাংলা দখল করবে, তার শরীরের যে আকার আকৃতি এগুলা কি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোজদের মতো সাথে মিলে যায়, এই জন্য ও বাংলা দখল করবেই। আপনি এখানে লক্ষণ সেনকে বারবার বলছে ফালানোর জন্য, কিন্তু লক্ষণ সেন আসলে ফালায় নাই। সে বললো যে না সমস্যা, সে কি করলো, না ফালাইয়া সে বিহারে যাতে এই বখতিয়ার খুজলি প্রবেশ না করতে পারে, এই জন্য বিহারের এই যে আপনার তেলে এই যে এটা হলো আপনার তেলিয়াগা, তেলিয়াগা, এই যে এখানে লেখা আছে তেলিয়াগা, তেলিয়াগড়, আরেকটা হচ্ছে আপনার সিকরিগড়। তো তেলিয়াগড় আরেকটা হচ্ছে সিকরিগড়, বুঝছেন? এই দুইটা জায়গা আছে, এই দুইটা হচ্ছে গিরিপথ, মানে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। এই দুইটা রাস্তা দিয়ে বিহার থেকে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খোজদি আসার কথা, বা এদিক দিয়ে আক্রমণ করবে, সেটা বুঝছিল আপনার এই যে আমাদের ইয়েটা, মানে ওনার নাম কি, লক্ষণ মানে লক্ষণ সেন, হ্যাঁ লক্ষণ সেন তেলিয়াগড় এবং সিকরিগড়ে দুইটা এই জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় সেনাবাহিনী মোতায়েন করছে, মোতায়েন করে দিয়ে চিন্তা করলো যে যাতে সে বিহারে না ঢুকতে পারে। কিন্তু এই যে আমাদের যে বখতিয়ার খুজদি, উনি তো খুব মানে দিগ্বিজয়ী একজন যোদ্ধা, এবং সে তো খুব প্রচন্ড পরিমাণে চৌকস। এখন সে কি করলো, এই দুইটা জায়গায় দিয়ে না আইসা ওই যে ঝাড়খণ্ড দিয়ে যেই মানে ঝাড়খণ্ড দিয়ে যেই বন জঙ্গল, যেটা ঝাড়খণ্ড মানে এখানে বন জঙ্গল বা এখানে যে অরণ্যর মধ্যে দিয়ে সে অ্যাটাক শুরু করলো। তার মানে সে ওদিক দিয়ে তেলিয়াগড় দিয়ে আপনার শিলিগড় দিয়ে না আইসা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে সে আক্রমণ করবে। সে ওই যে ওখানকার যেই বন জঙ্গল যা আছে এগুলোর মধ্যে দিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়েছে, ছোট ছোট দলে বিভক্ত হয়ে নদীয়ার দিকে আসলো। তো যখন সে নদীয়ার দিকে আসলো, বলা হয় যে তার এত বেশি গতি ছিল তার অশ্বারোহী বাহিনীর, সে এত ক্ষিপ্র গতিতে বাংলার দিকে আসতেছিল নদীয়ার দিকে, যে তার সাথে মাত্র 17 থেকে 18 জন অশ্বারোহী সৈনিক তার সাথে তাল মিলাইতে পারছে। এবার চিন্তা করেন কত তেজি একজন একজন যোদ্ধা সে, মানে সে কারোর দিক কথা চিন্তাই করে নাই। মানে বাকি যে 16-17 জন, ওরা শুধুমাত্র তার সাথে তাল মিলাইতে পারছে, এই জন্য তারা আসছে, নয়তো মানে সে একাই নদীর দিকে আসতেছে, এত বেশি পরিমাণে তেজি লোক ছিল। পরে মাত্র 17-18 জন পারছে, ওনারা যখন আপনার নদীয়ার গেটে আসলো তখন ছিল দুপুরবেলা, এরকম দুপুরবেলা সৈন্যরা সবাই খায়া দেয় একটু আরামায়েশ করতেছে, লক্ষণ যেন খাবে টাবে এরকম বসলো। পরে যখন নদীয়ার দুর্গের মতো, ওই সময় তো দুর্গ ছিল, দুর্গের গেট ছিল শহরে, তো দুর্গের গেটের কাছে যখন ওরা আসলো শহরের মধ্যে ঢুকবে নদীর মধ্যে, তখন দুর্গের যারা সেনা সৈনিকরা ছিল ওরা মনে করছে এরা হলো ঘোড়সাওয়ার, মানে ঘোড়া ব্যবসায়ী। পরে ওরা সুন্দর গেট খুলে দিছে। এইবার এই 17-18 জন যাইয়া যারে পায় এরে কোবায় মারতেছে, মানে বুঝতেছেন তো, শুধু হত্যা করতেছে। তরবার মানে ওরা উন্মুক্ত তলোয়ার যখন বের করে দিতেছে, তখন এইবার তো এবার ওরা তো অপ্রস্তুত, বা ওরা আর কোনো প্রকার প্রতিরোধ না করে যতগুলা সৈনিক ছিল ওরা সবাই ফ্রেশাদ ফালাইয়া রাইখা নিজে জান নিয়ে ফালাইছে। পরে এইবার লক্ষণ সেন দেখলো যে হায় হায় তো উপায় নাই, পরে সে আপনার ইয়ে করে ফেলছে পিছন দিয়ে, মানে খালি পায়ে একটা নৌকাতে করে মুন্সিগঞ্জের বিক্রমপুরের দিকে তার সহপরিবারে চলে আসলো। এই 1204 সালে এইভাবে লক্ষণ সেন যে নদিয়া ছাড়িয়া যে চলে গেল, সে কিন্তু আর বাংলায় আসতে পারে নাই, মানে আর যে নদিয়া আর আসতে পারে নাই। ঠিক একইভাবে এই 2024 সালের 5ই আগস্টে আমাদের শেখ হাসিনা একদম দুপুরবেলা, কেমনে যে মিলে আমি জানি না, একদম দুপুরবেলা খাইতে বসছে বেচারি, ঠিক আছে, এই খাইতে বসে এবার আপনারা যায় সবাই মিল্লা, ছাত্র জনতা জনতা যায় সবাই মিল্লা দুপুরের লাঞ্চটা বন্ধ করতে দেয় নাই। ও ওখানে লক্ষণ সেন যেভাবে ফালাইছে, ঠিক আছে, ওই সময় তো নৌকা হেলিকপ্টার ছিল না, এখন তো হেলিকপ্টার আছে,
সে এখন পরে কি আর করবে, হেলিকপ্টার নিয়ে চলে গেল। এখন সে আবার শুনতেছি নাকি চট করে ঢুকে যাবে নাকি, ঠিক আছে। এখন লক্ষণ সেন তো এই চেষ্টা করে নাই, ঠিক আছে। এখন সে বলছে চট করে ঢুকে যাবে, এখন দেখি এরপরে কি হয়। তো যাই হোক, এই ছিল ঘটনা। এই সেই 1204 সালে যে ঘটনা ঘটছে আপনার এই 5ই আগস্টে, আবার এত বছর পরে আবার সেই ঘটনা ঘটছে দুপুরবেলা, বুঝছেন। তো যাই হোক, যে তাও লক্ষণ সেন তো আপনার বিক্রমপুরে যে অন্তত জায়গা পাইছে, নিজের এলাকার মধ্যেই ছিল। ওই সময় পূর্ব বাংলায় আইসা মানে আপনার পূর্ব বাংলায় আইসা সে উপস্থিত হয়েছে। এখন আরেকজন তো ইন্দুরের গর্ত খুঁজে পাইতেছে না, কোথায় পালাবে। দেখেন যে এই হলো বাংলার অবস্থা। তো আমরা এখন এই এই যে আমাদের যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোজনিকে নিয়ে শুরু করব। তো এরপরে কি হইলো, 1200, এরপর উনি তো ধরেন তারপরে উনি যখন আচ্ছা উনি এরপরে আপনার গৌড়ের দিকে গেল, মানে নদিয়া দখল করে এরপর গৌড়তে চলে গেল। তো লক্ষণাবর্তী যেটা সেটা দখল করলো, দখল করে উনি রাজধানীকে আবার আপনার গৌড় থেকে কোথায় নিয়ে গেছে, দেবকোট। দেবকোট একটা জায়গা, ওখানে নিয়ে গেছে। তার মানে ওনার সময় রাজধানী দেবকোটে নিয়ে গেছিল। এরপর উনি আপনার 1206 সালের দিকে, 1205 সালের দিকে উনি আবার তিব্বত অভিযানে বের হয়, কিন্তু ওই সময় তিব্বত অভিযানে উনি ব্যর্থতা হয়। ব্যর্থ হওয়ার পরে উনি আবার দেবকোটে চলে আসে, মানে বাংলার দেবকোটে চলে আসে। সেখানে রাজধানী ছিল দেবকোট, বাংলার রাজধানী উনি দেবকোটে স্থানান্তরিত করছে আর কি। পরে 1206 সালে ধারণা করা হয় যে আলী মর্দন নামে একজন আমির তাকে হত্যা করছে। মানে খলজি বংশের আপনার 3টা শাখা ছিল, এর মধ্যে একটা শাখা ছিল, একটা শাখার নেতৃত্ব দিছে এই আলী মর্দন। সে ওনার বিশ্বস্তই ছিল, কিন্তু এই বিশ্বস্ত মানুষই তাকে আপনার হত্যা করলো। তারপরে আপনার এই বাংলায় এই খলজিরা শাসন করলো 1027 পর্যন্ত। এখন কথা হচ্ছে এই খলজিরা, মানে এই যে আপনাদের বখতিয়ার খলজিরা যে শাসনটা করলো, ওরা কাদের অনুমতি নিয়ে করছে জানো? ওরা দিল্লির অনুমতি নিয়ে করছে। মানে ওরা স্বাধীন ছিল না, ওরা সর্ব জায়গায় সব সময় দিল্লি ওদেরকে ফোর্স করছে, মানে দিল্লির অনুমতি নিয়ে তারা শাসন করছে। এখন মাঝে মাঝে বিভিন্ন বিভিন্ন সময়ে তারা এই যে দিল্লির যারা, মানে আমাদের বাংলার শাসনকর্তা যারা ছিল, ওরা মাঝে মাঝে একটু স্বাধীন হওয়ার চেষ্টা করতো, আন্দোলন করতো,